আহির চোখ সরু করে সালমানের দিকে তাকালো। সালমানের চুপচাপ মুখটা যেন একটু অস্বাভাবিক লাগছিল। কিরে, তোর আবার কি হলো? দেখছি মুখে যেন একটা নীরবতা সেটা বসে আছে। এসব তো তোর চরিত্রের সঙ্গে যায় না। সালমান গম্ভীর চোখে সামনের দিকে তাকিয়ে বলল, জানিস, আশেপাশে এত আনন্দ, এত হইহুল্লোড় দেখে কেন যেন আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। আহির ভ্রু কুঁচকে তাকালো। আমি কি তোকে যেতে বলেছে? তুই নিজে তখন থেকে বলে যাচ্ছিস যেতেই হবে যেতেই হবে, এখন আবার বলছিস যেতে মন চাইছে না। ঠিক করে বলতো ব্যাপারটা কি? চুপ থেকে খেই হারানো মানুষের মতো হালকা হাসলো। তারপর গলায় একটু রসিকতার ছোঁয়া এনে বলল, ওই, আমি বিয়ে করব। ঈশান পাশে বসেছিল। সালমানের কথা শুনে চমকে তাকালো। তারপর সালমানের ঘাড়ে একটা হাত রেখে আবার বলতো, তুই কি করবি? তুই আর বিয়ে? বলেই ঈশান খিলখিলিয়ে হেসে উঠল। সালমান চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। হাত সরা, আমি কি এখনো নালায়ক আছি যে বিয়ে করতে পারবো না? ঈশান হাসি থামিয়ে বলল, না ভাই, নালায়ক না। তুই বোধহয় নাবালক বলতে চেয়েছিলি। আহিরও এবার হেসে ফেলল। সালমান ভ্রু কুঁচকে বলল, আমি তো সেটাই বলছি, এমন হাসবি না তো সবসময়। সালমান আহিরকে ধরে টলমল পায়ে ঘরে ঢুকল। নুহা তখন খাটের কিনারায় বসে আনমনে জানালার বাইরে তাকিয়েছিল। দরজার শব্দে মুখ ফেরাতেই চোখে পড়ল আহিরের অস্বাভাবিক অবস্থা। মুহূর্তেই উঠে দাঁড়ালো সে, কপালে চিন্তার ভাঁজ। সালমান, কি হয়েছে ওনার? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল নুহা। সালমান হালকা হাসি চাপার চেষ্টা করে বলল, ভাবি, আসলে আমরা একটা ছোটোখাটো পার্টি করেছিলাম। আহির তো এসব শুয়েও দেখে না, কিন্তু আজ কি এক জেদের বসে যেন। কথা শেষ করার আগেই আহির টলতে টলতে বলে উঠল, খেয়েছে, বেশ করেছে। আমি তো শুধু সালমান ওর হাত শক্ত করে ধরল। আস্তে পড়ে যাবি তো। আহির বিরক্ত হয়ে ধমক দিল। ছাড় তো। ধপধপে চোখে নুহার দিকে তাকিয়ে গভীরভাবে দেখতে লাগলো, যেন এই মুখটা তার চেনা অথচ অচেনা। নুহা অপ্রস্তুত হয়ে বলল, অদ্ভুত, এভাবে কি দেখছেন? আহির চোখ সংকীর্ণ করে সালমানকে উদ্দেশ্য করে বলল, এই সালমান, তুই কি রে? আমার সঙ্গে এভাবে কথা বলছে? এটা কে? ভাবি, ওকে শুয়ে দিন, আমি আসছি। বলে দ্রুত সালমান বেরিয়ে গেল ঘর থেকে। নুহা এগিয়ে গিয়ে আহিরকে ধরল। আসুন, শুয়ে পড়ুন। আহির চমকে উঠল। তার আগে বলো, আমাকে ধরছো কেন? এটা তো আমার ঘর। তুমি কে? তুমি চোর নাকি? বলে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। নুহা দ্রুত শক্ত হাতে তাকে ধরে ফেলল। আমি আমি আপনার বউ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আহির স্তব্ধ চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে উজ্জ্বলতা ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। দাঁড়াও দাঁড়াও। নুহার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল সে। মুখটা নিজের দিকে ঘুরিয়ে গভীরভাবে তাকালো। আমার বউ? তুমি সত্যি আমার বউ? চোখে মুখে শিশুর মতো বিস্ময় আর আনন্দ। এই সালমান, দেখ, এটা আমার বউ। কত সুন্দর, তাই না? পেছনে তাকিয়ে দেখে সালমান নেই। ধাত চালা, কোথায় গেলে? নুহা নিরুপায়। চলুন, বিছানায় চলুন। যখন আহিরকে কোনো মতে বিছানায় শুইয়ে দিয়ে উঠতে যাবে তখনই ওনার টান। পেছন ফিরে তাকালো নুহা। আহির তার ওনার প্রান্ত ধরে রেখেছে। চোখে যেন নেশা নয়, অন্যরকম এক আবেশ। এদিকে এসো, আমার কথা আছে। নুহা একটু বিরক্ত হয়ে বলল, ওনাটা ছাড়ুন, যা বলার সকালে বলবেন। কথা শেষ হওয়ার আগেই আহির টান দিল। নুহা ভারসাম্য হারিয়ে পড়ল তার বুকের উপর। সমস্ত ঘর নিস্তব্ধ। নুহা মুখ খুলল। আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে দৃষ্টি মাতাল নয়, স্নিগ্ধ কোমল, যেন কোনো অজানা আকর্ষণ। উঠতে যাবে নুহা, তখনই টের পেল কোমরের শক্ত হাত। মৃদু স্পর্শে যেন শরীর কেঁপে উঠল। বুকের ভেতর ধুকপুক শব্দ ক্রমশই বেড়ে চলল। আহির চুল সরিয়ে কানের পেছনে গুজে দিল। স্পর্শে শিহরণ খেলে গেল নুহার শরীর জুড়ে। আপনি কি মাতাল, নাকি নাটক করছেন আপনি? আহির হাসল শিশুর মতো। কে বললো আমি মাতাল? আমি তো শুধু জুস খেয়েছি। আমি ওসব বাজে জিনিস খাই না। তুমি আমাকে সন্দেহ করছো? আমি গুড বয়, একদম গুড বয়। নুহা অস্থিরতা বাড়াতে লাগলো। জানি আপনি গুড বয়, ছাড়ুন আমায় আর ঘুমান। আহির হঠাৎ মুখটা এগিয়ে আনলো। কোনো পূর্বাভাস ছাড়াই ঠোঁট ছুঁয়ে দিল নুহার গালে। নুহা স্থবির, শ্বাস যেন বন্ধ হয়ে আসে। আহির আরো শক্ত করে ধরল। গভীরে আবেগ আগুতি। তুমি বলেছিলে তুমি আমার বউ। বউয়ের সামনে একটু ব্যাড বয় হওয়া যায় না?
শোনো না, তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে, একটু ভালোবাসতে দিবা? নুহা কিছু বলতে গিয়ে থেমে গেল, শব্দগুলো কোথায় যেন হারিয়ে গেল, শুধু অনুভব করলো বুকের ধুকপুকুনি, শরীর জুড়ে শিহরণ। আহির প্লিজ ছাড়ুন, আপনি নিজের মধ্যে নেই। আহির মৃদু হাসল। নিজের মধ্যে থাকলাম কই, আমি তো তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি বউ। এই প্রথম আহির তাকে তুমি করে বলছে। বউ শব্দটা এমনভাবে নুহার কানে লাগলো যেন সে সত্যি আহিরের সবকিছু, যেন এই ডাকের মধ্যেই তার সমস্ত পরিচয় লুকিয়ে আছে। আহির আবারও আলতো হাতে নুহার চুল সরিয়ে বলল, তোমার চোখে তাকালে মনে হচ্ছে আমি আমার পুরো পৃথিবীটা দেখতে পাচ্ছি বউ। আমি আর নিজের মধ্যে নেই, আমি তোমার মধ্যেই ডুবে গেছি, তোমার এই চোখে। নুহা ওঠার চেষ্টা করল না, কান পেতে শুনল আহিরের প্রতিটি শব্দ। কি বলো, আমি কি তোমার হয়ে যেতে পারি না? তুমি কি একটু ভালোবাসতে পারো না আমাকে? তোমার এই সুন্দর চোখে আমি আমাকে দেখতে চাই বউ। নুহা চোখ বন্ধ করল, তার ভেতরটা এলোমেলো হয়ে গেল। আহিরের শব্দগুলো যেন তার অস্তিত্বের গভীরে ছড়িয়ে পড়ল। সে জানে না এটা কেমন অনুভূতি, তবে এটা নতুন, সম্পূর্ণ নতুন। আহির ধীরে ধীরে চোখ মেলল। জানালার ফাঁক করে সোনালি সূর্যের আলো বিছানায় এসে পড়েছে। চোখের পাপড়ির উপর রোদের মৃদু উত্তাপ, অথচ মনে এক অজানা ভার। মাথাটা ভারী লাগছে, যেন গত রাতে সবকিছু ঘুমের গভীরে ডুবে গেছে, অথচ কিছুটা এখনো রয়ে গেছে স্মৃতির ধোঁয়াশায়। বিছানায় উঠে বসল সে, হাতের আঙুল চুলে চালিয়ে নিল ধীর গতিতে। মনে করতে চাইল গত রাত। কালকে রাতে সবাই চলে আসার পর আমরা তিনজন ছাদে ছিলাম। সালমান, ঈশান, সাদ, জুস, হাসি তামাশা। তারপর আহির চোখ বন্ধ করে স্মৃতির সুতোয় টান দিল। ধোয়াত্রে আবছা কিছু দৃশ্যপট একে একে সামনে আসতে লাগলো। নিজের ভারসাম্যহীন পদক্ষেপ, সালমানের কাঁধে ভর দিয়ে ঘরে ফেরা, নোহার উদ্বিগ্ন চোখ, আহিরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। পরের দৃশ্যগুলো যেন ঝাপসা, অথচ অনুভবগুলো তীক্ষ্ণ। ওড়নায় টান, তার হাতের মৃদু ছোঁয়া, বুকে হঠাৎ ধসে পড়া নরম শরীর, চুল সরিয়ে কানের পেছনে গুজে দেয়া, গালে ঠোঁটের ছোঁয়া, তীব্র শিহরণ, কোমর জড়িয়ে ধরে রাখা মৃদু ফিসফিস। বউ, আহির কাঁপা কাঁপা হাতে নিজের মুখ ছুঁয়ে দেখল, যেন সেখানে এখনও লেগে আছে সেই মুহূর্তের আবেশ। বুকের গভীরে ধকধক শব্দ আরও জোরে হতে লাগলো, মনে হতে লাগলো শ্বাস আটকে আসে। শিট। নিজের কপালে হাত রাখলো সে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালের কোণে। আমি কি করলাম? কিভাবে পারলাম? নুহা আমার স্ত্রী, আমার দায়িত্ব, অথচ আমি এতটা কন্ট্রোললেস কিভাবে হলাম? আহির নিজের মুখ আড়াল করল দুহাতে। লজ্জা, অনুশোচনা, ভয় সব মিলিয়ে এক তীব্র অস্থিরতা বুকে চেপে বসেছে। নুহা এখন কি ভাবছেন আমাকে নিয়ে? আমাকে ঘৃণা করবেন? তার চোখে কি আমি নোংরা মানুষ হয়ে গেলাম, বা বিশ্বাসঘাতক? আমি বলেছিলাম নিজের সীমা কখনো পার হব না, অথচ আমি নিজে কথা রাখিনি। আমি আমি কোনার কাছে মুখ দেখাতে পারবো? ওনার চোখের দিকে তাকাতে পারবো? আহিরের হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো। নিজেকে নিজে অভিশাপ দিতে ইচ্ছে করছে। সালমান, ঈশান, তোরা শেষ। তোদের জন্য আজ আমার সর্বনাশ হলো। তোদের এই জুস, এই পাগলামি, সবকিছুর জন্য তোরা দায়ী। কিন্তু সেই রাগও মুহূর্তে মিলিয়ে গেল। আহিরের মনে হলো এই যে তার বাঁধন ছেঁড়া মুহূর্ত, এই যে নিজের মধ্যে না থাকা, এর দায় সম্পূর্ণ তারই। সে কি সত্যিই মাতাল ছিল, নাকি নুহার স্পর্শ, তার শ্বাস, তার নরম চোখের ভাষা, সেই সব মিলিয়ে নেশাটাকে ছাড়িয়ে অন্য কিছু তাকে টেনেছিল। আহির ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল ঘর একেবারে ফাঁকা। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আরিফা বেগম আহিরকে দেখে বললেন, কিরে আহির, শরীরটা কি এখনো খারাপ লাগছে? আহির খানিকটা বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল। আম্মু, সবাই কোথায়? আরিফা বেগম হাসলেন। আরে সবাই তো ছেলের বাড়িতে হলুদ দেওয়ার জন্য বেরিয়ে গেছে, এতক্ষণে পৌঁছে গেছে হয়তো। নুহা বলল তোর শরীর ভালো না, তাই শুনে কেউ তোকে ডাকেনি। তোর বোনের বিয়ে আর তুই কিনা অসুস্থ হয়ে বসে আছিস, কি যে করিস না। এখন ঠিক আছিস তো? আহির জোর করে একটুখানি হাসল। হ্যাঁ, ঠিক আছে। বেগম রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, আয় তোকে খেতে দিচ্ছি, তারপর উঠোনে গিয়ে নুহাকে একটু সাহায্য কর। ও একা একা হলুদের সব আয়োজন করছে, ছেলের বাড়ি থেকেও তো হলুদ দিতে আসবে। অনেক কাজ আছে আমার, তাড়াতাড়ি আয় বাবু। আহির অবাক হয়ে বলল, নুহা বাড়িতে? উনি হলুদ দিতে চাননি? তোর বউ কেমন সেটা তো ভালো করেই জানিস। সবাই পশ্চিমে গেলেও সে পূর্ব দিকে যাবে। তবে থেকে অবশ্য ভালো করেছে। এদিকে সব কে ঠিকঠাক করতো বল?
আহির বাড়ির বাইরে বের হয়ে নুহাকে খুঁজতে শুরু করলো। এদিক ওদিক চোখ বুলিয়ে হঠাৎ লক্ষ্য করল নুহা একপাশে দাঁড়িয়ে একজন ছেলের সঙ্গে নিয়ে কথা বলছে। আহির কিছুটা কৌতূহল আর অজানা অস্বস্তি নিয়ে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। নোহা, এটা কে? নুহা এক ঝলক তাকিয়ে কোনো উত্তর না দিয়ে ছেলেটির দিকে ফিরে ঠান্ডা গলায় বলল। আপনি যান তাহলে। ছেলেটা আহিরের দিকে একবার তাকিয়ে তারপর মাথা নিচু করে চলে গেল। নুহা তার দিকে ফিরল, কিন্তু আহিরের দিকে চোখ না তুলে হাঁটা শুরু করল। নুহা আহিরকে এড়িয়ে যাচ্ছে না, তবে কেন জানি না তার সঙ্গে মুখোমুখি হতে দ্বিধা আর সংকোচ কাজ করছে। আহির পেছন থেকে ডাকল। আপনার কাছে কিভাবে ক্ষমা চাইলে আপনি আমাকে ক্ষমা করবেন, শুধু এটুকু বলুন। নুহা থমকে দাঁড়ালো। কথাটা শুনে তার মনে এক ধরনের ধাক্কা লাগলো। নুহা মনে মনে নিজেকে প্রশ্ন করলো, সে কি সত্যি রেগে আছে? পেছনে ফিরে তাকালো। আহির একটু এগিয়ে এসে গলাটা নরম করে বলল। দেখুন, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। বিশ্বাস করুন, আমি নিজের মধ্যে ছিলাম না। আমি আমি এমন কিছু করতে চাইনি। জানি না কেন, কিভাবে, আসলে। আহিরের অসহায় কণ্ঠ আর চোখের ভাষায় লজ্জা মিশ্রিত অনুতাপ দেখে নুহার হাসি চেপে রাখতে পারল না। কত স্বামী আছে যারা স্ত্রীদের উপর জোর খাটায়, অথচ আহির এমন একজন যে সামান্য ভুলে এমন অপরাধবোধে ডুবে যাচ্ছে, যে চোখ তুলে তাকাতেও পারছে না। কিন্তু হঠাৎ করে আহির তার মাথা তুলে তাকাতেই নুহা তার মুখের হাসি তার চোখে পড়ল। আহির সেটা স্পষ্টই ধরে ফেলল। নুহা তাড়াতাড়ি মুখ গম্ভীর করে নিয়ে বলল। ঠিক আছে, তবে পরের বার এমন কিছু করবেন না। আপনি হুঁশে ছিলেন না, তাই কিছু বলছি না আমি আপনাকে। বলেই নুহা দ্রুত ঘুরে হাঁটা দিল, কিন্তু হঠাৎ আহির তাকে হাত ধরে টেনে সামনে আনলো। আচ্ছা নোহা, কাল রাতে আপনি কিছু বলেননি, কেন বলেননি বলুন তো? আপনার মতলবটা কি? নুহা বিরক্ত মুখে বলল। আহির, উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছি, এসব কি বলছেন? আমার আবার কি মতলব? সীমায় থাকুন, আপনি হাত ছাড়ুন। আহির হাত ছেড়ে দিল, তবে চোখ সরালো না। সত্যি করে বলুন, আমি আপনাকে কিস করেছি বলে আপনার রাগ হচ্ছে? রেগে আছেন আমার উপর, তাই তো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুশিতে নাচছি? অফকোর্স রেগে আছি আমি, আপনি কাজটাই করেছেন এমন। আহির মুচকি হেসে গাল বাড়িয়ে দিল। তাহলে একটা কাজ করুন, আমার কেস আমাকে ফেরত দিন। আমি অপাত্রে আমার মূল্যবান ভালোবাসা বিলাতে চাই না। নুহা হকচকিয়ে গিয়ে আহিরকে ঠেলে সরিয়ে দিল। আপনার মাথা খারাপ নাকি? আমি অপাত্র? কাল রাতে তো খুব বউ বউ করছিলেন। এটুকু বলেই নুহার মনে হলো সে ভুল কিছু বলে ফেলেছে। দ্রুত চলে যেতে লাগলো। আহির পেছন থেকে হাসতে হাসতে বলল। আপনার ভালো লেগেছে তাই না? লাগলে রোজ বলবো। নুহা হাঁটতে হাঁটতে মুখ লুকিয়ে হাসল, কিন্তু তা বুঝতে দিল না। বিয়েবাড়ির পরিবেশ এক অন্যরকম ব্যস্ততায় ভরা। ঘুম থেকে ওঠার পরে উঠোন জুড়ে যেন হইচই এর ঝড় উঠে গেল। উঠোনের মাঝখানে প্যান্ডেল টানানো হয়েছে, আর রঙিন কাপড় ও আলোকসজ্জায় পুরো আঙিনা যেন প্রাণ ফিরে পেয়েছে। অনন্যার ঘরে মেয়েদের কলরব, খিলখিল হাসির মাঝে ঘরটা যেন ঝলমল করে উঠেছে। বান্ধবীরা লাল শাড়ি গহনা পরে নিজেদের মধ্যে ব্যস্ত। অনন্যা আয়নার সামনে বসে লাল বেনারসি পরে মাথায় ঘোমটা টেনে একপাশে বসে আছে। তার মুখে চাপা লজ্জা, চোখে অজানা শঙ্কা মিশে রয়েছে, যেন কোনো এক অজানা আতঙ্ক তাকে আচ্ছন্ন করে রেখেছে। বাড়ির পেছনে ছোটরা নিজেদের মতো খেলায় মেতে আছে, ফুলের ঝুড়ি হাতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একজন ছোট ছেলে চেঁচিয়ে উঠল, বর এসে গেছে, বর এসেছে। এবং সঙ্গে সঙ্গে সবার মধ্যে যেন এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। নিশি তাড়াহুড়ো করে বলল, অনন্যা, তুই বস, আমরা একটু পরে এসে তোকে নিয়ে যাব। ততক্ষণ তুই জানালা দিয়ে দুলাভাইকে দেখতে পারিস। সবাই চলো চলো, বর এসে গেছে। এদিকে আহির নুহাকে ডাকতে এলো। নোহা শুনুন। নুহা পেছন ফিরে দাঁড়িয়েছিল, যখন তার চোখে চোখ পড়ল আহিরের দৃষ্টি যেন আটকে গেল। লাল শাড়িতে নুহাকে এমনিতেই সুন্দর লাগতো, কিন্তু আজ যেন আরো বেশি রূপে ঝলমল করছে সে। মৃদু হাওয়া তার কপালের পাশ দিয়ে এলোমেলো চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। আহির কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। নুহা এগিয়ে এসে বলল, কিছু বলছিলেন? আহির যেন ঘোর কাটিয়ে উঠে বলল, হ্যাঁ, ওই অরণ্যাকে নিয়ে আসুন, আমি ওইদিকে যাচ্ছি। আপনি ওকে নিয়ে দ্রুত আসুন।
বলেই তাড়াতাড়ি সরে গেল আহির। নুহা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর নিশিকে সঙ্গে নিয়ে অনন্যাকে আনার উদ্দেশ্যে বের হলো। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে নুহা আর নিশির কথা চলছিল। হঠাৎ পেছন থেকে নিশির হাত কেউ টেনে ধরলো। নিশি চমকে পেছনে ফিরে দেখলো সালমান দাঁড়িয়ে আছে। নিশি একটু অবাক হয়ে বলল, আপনার সাহস তো কম নয়। আপু যদি দেখতো তখন কি হতো? সালমান হাসি চাপতে চাপতে বলল, দেখলে আর কি করতো? এই যে নীলাঞ্জনা, তোমাকে এত শাস্তি কে বলেছে? নতুন কাউকে পটাতে চাও? নিশি মুখ খোলার আগে নুহার দিক থেকে চিৎকার শোনা গেল। অনন্যা! তাড়াহুড়ো করে ঘরে ঢুকেই নিশি আর সালমান থমকে দাঁড়ায়। চোখের সামনে যে দৃশ্য তা যেন মুহূর্তেই ওদের নিঃশ্বাস আটকে দেয়। অনন্যা নিথর হয়ে মেঝেতে পড়ে আছে। তার হাতের কবজি থেকে অনবরত রক্ত গড়িয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে, যেন লাল স্রোত বইছে চারিদিকে। সাথে মেঝের উপর সেই টকটকে লাল রক্ত বড্ড ভয়ঙ্কর লাগছে। নুহা পাথরের মতো দাঁড়িয়ে, মুখটা সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। চারপাশে এক মুহূর্তের নিস্তব্ধতা। নিশি দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে চিৎকার করে ওঠে, অনন্যা! অনন্যা! নিশি কাঁদতে কাঁদতে অনন্যার হাত চেপে ধরে রক্ত আটকানোর চেষ্টা করছে। কেউ একজন ডাক্তার ডাকেন। আপু কাউকে ডাকো প্লিজ। অনন্যার নিথর শরীর পড়ে আছে বিছানায়। সাদা চাদরে লালচে রক্তের ছাপ স্পষ্ট। আশেপাশের বাতাসেও যেন সেই তাজা রক্তের কাঁচা গন্ধ মিশে আছে। ভয়, শূন্যতা। সালমান চোখ নামিয়ে ধীরে ধীরে বলে উঠল, এসব আমার জন্যই হয়েছে। তার কণ্ঠে যেন অপরাধবোধ আর কান্না একসাথে জড়িয়ে আছে। ভাবি, আমাকে মাফ করবেন। আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি অনন্যা এমন কিছু করতে পারে। কাল রাতে অনন্যা আমার ঘরে এসেছিল। নুহা চমকে উঠে দাঁড়ালো, চোখে মুখে বিস্ময় আর সংখ্যার ছাপ। আপনি ঠিক কি বলতে চাইছেন সালমান? সালমান নিঃশ্বাস টেনে গলা পরিষ্কার করল, হ্যাঁ ভাবি, ও এসেছিল। হঠাৎ জানি না কেন বলল ও আমাকে ভালোবাসে, এই বিয়েটা করতে পারবে না। আমি যেন আহিরের সঙ্গে কথা বলে ওকে বিয়ে করি। ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। নিশি আর নুহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল, চোখে মুখে অবিশ্বাস আর হতবুদ্ধি বিস্ময়। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। ভাবি, বিশ্বাস করুন, আমি কখনো অনন্যাকে ওইভাবে দেখিনি। না করে দিয়েছিলাম, তাই স্পষ্ট না করে দিয়েছিলাম। কিন্তু ও তখন কাঁদছিল, অনুরোধ করছিল, বলছিল ও এই বিয়ে করতে পারবে না। আমি যদি রাজি না হই তবে ও নিজেকে শেষ করে ফেলবে। আমি ভেবেছিলাম রাগ করেছে, অভিমান করেছে, কিন্তু ভাবতেও পারিনি ও সত্যি সত্যি। কথা শেষ করার আগেই সালমানের গলা ভারী হয়ে এলো, চোখের কোণে অশ্রুর আভাস। ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠল, সবার নিঃশ্বাস যেন আটকে গেছে। অনন্যার হাসি খুশি মুখটা মনে পড়ছে বারবার। যে মেয়েটা সবার প্রিয় ছিল, এত প্রাণ উজ্জ্বল, তার মনে এতটা অস্থিরতা জমা ছিল, কেউই বুঝতে পারেনি। নুহা ধীরে ধীরে বলল, সালমান, এই বিষয়টা আপাতত ভুলে যান। আপনি কোনো ভুল করেননি। এখন সবচেয়ে জরুরি হচ্ছে অনন্যার জীবন বাঁচানো। দয়া করে তাড়াতাড়ি যান, আহিরকে ডেকে আনুন। সালমান মাথা নাড়িয়ে দ্রুত বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আহির ঘরে ঢুকতেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো, চোখ আটকে গেল অনন্যার নিথর শরীরের দিকে। সে দৌড়ে গিয়ে অনন্যার পাশে বসে ওর ঠান্ডা হাতটা ধরে ঝাঁকাতে লাগলো। কণ্ঠে আতঙ্ক আর কান্না মিশে গেছে। অনন্যা, এ অনন্যা, চোখ খোলো প্লিজ, কথা বলো। নোহা, এসব কি করে হলো? অনন্যা সুইসাইডের চেষ্টা করেছে। আমি ওর হাত বেঁধে দিয়েছি, কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না। আর দেরি করা যাবে না, হসপিটালে নিতে হবে। কিন্তু বাড়ির লোকজন। কথা শেষ করার আগেই আহির গভীর চিন্তায় ডুবে গেল। মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিল, সালমান, তুই বাইরে যা, আমার গাড়িটা নিয়ে আয়, পেছন দিক দিয়ে আনবি। আমরা অনন্যাকে পেছনে পথ দিয়ে বের করবো। কাউকে কিচ্ছু বুঝতে দিস না, তাড়াতাড়ি। সালমান ছুটে বেরিয়ে গেল। আহির আর নুহা তখন অনন্যার নিথর দেহটাকে ধরে ব্যস্ত হয়ে উঠল। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে নিশি, তার বুকের ভেতরটা হাহাকার করছে। অনন্যার রক্তমাখা হাত আর নিস্তব্ধ মুখটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। সেই হাসি খুশি প্রাণচঞ্চল অনন্যা এভাবে পড়ে আছে নিথর। নিশির বুকের ভেতর কেমন একটা শূন্যতা ছড়িয়ে পড়ছে। নিশি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে পড়ল নুহা বলেছিল রফমিরকে জানাতে হবে। অনন্যা হাসপাতালের একটি ছোট্ট কেবিনে নিথর শুয়ে আছে। তার ফ্যাকাশে মুখের চারপাশে ধূসর ক্লান্তি ছড়িয়ে আছে, আর হাতে স্লাইনের নরম সুচ বিঁধে আছে। আপাতত বিপদমুক্ত, তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এখনও জ্ঞান ফেরেনি।
কেবিনের কোনায় চুপচাপ বসে আছে আহির, নুহা আর সালমান। তিনজনেই চোখে মুখে গভীর উদ্বেগ। নিঃশব্দ পরিবেশে মাঝে মাঝে স্লাইনের ফোঁটা পড়ার ক্ষীণ শব্দ আর কারো নিঃশ্বাসের ভারী ওঠানামা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রফমির একটু আগেই ফোন করেছিলেন। সবকিছু জানার পর তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন। অনন্যা এখন শঙ্কামুক্ত, কিন্তু তবুও তার গলাতেও উৎকণ্ঠার রেখা স্পষ্ট ছিল। তবে আরেকটু বিষয় সবার মনে খটকা জাগিয়ে তুলেছে। এতক্ষণ হয়ে গেল, বাড়ি থেকে কেউ এলো না। সালমান মাথা নিচু করে বসে আছে, চোখে মুখে অপরাধ বোধের ছাপ। মনে হচ্ছে এই ঘটনার দায় যেন একা তাকেই নিতে হবে। নিজের অজান্তেই বারবার মোজা পড়া পায়ের আঙুল দিয়ে মেঝে খোঁচাচ্ছে, যেন ভুলগুলোকে মুছে ফেলতে চায়। ঠিক এমন সময় কেবিনের দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন আরিফা বেগম। অনন্যা, মাগো, আমার মা। তিনি ছুটে গিয়ে মেয়ের বিছানার পাশে বসে পড়লেন। অনন্যার শীতল হাত নিজের কাপা হাতে ধরেই কেঁদে উঠলেন বুক ফাটিয়ে, যেন সমস্ত বেদনা, সমস্ত শঙ্কা কান্নার স্রোতে ভেসে যাচ্ছে। তার এই হাহাকারের মাঝে আবার দরজার সামনে একটি ছায়া এসে থামল। গম্ভীর মুখে ঈশান ভেতরে ঢুকল। তার চোখে উদ্বেগ, ক্লান্তি আর অজানা রাগ মিশে আছে। চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে নিয়ে কোনো ভূমিকা না করে সোজা নুহা আর আহিরের দিকে তাকিয়ে বলল, তোমরা বাইরে এসো, আমাদের এখনই বাড়ি ফিরতে হবে। নুহা আর আহির থমকে গেল। তারা কেউই অনন্যাকে ছেড়ে যেতে রাজি নয়। এমন অবস্থায় মেয়েটাকে রেখে কোথাও যাওয়া সম্ভব? এখনই ফিরতে হবে। ঈশানের কণ্ঠে যেন কোনো আপত্তি সহ্য করার অবকাশ নেই। আসার পথে কতবার জানতে চেয়েছে তারা ঈশান কি হয়েছে, বাড়িতে কি ঘটেছে, কিন্তু প্রতিবারই ঈশান ছিল নীরব। মুখ শক্ত করে শুধু বলেছে, রৌফমিরের নির্দেশ, সবাইকে বাড়ি যেতে হবে। এই একটুকু বাক্যের ভারে যেন আরও ধূসর হয়ে উঠেছে চারপাশের বাতাস। কি এমন ঘটল বাড়িতে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই চারপাশের আলো ফিকে হয়ে এসেছে। একটা চাপা অস্থিরতা যেন বাতাসে ভাসছে। ঘরের ভেতর জমাট নীরবতা। নুহা আর আহির বাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই থমকে গেল। ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত মুখ, প্রবীণ মধ্যবয়সী কয়েকজন পুরুষ। ওদের মধ্যে বসে আছে আরাফের বাবা আফতাব চৌধুরী, তার বৃদ্ধ পিতা আরাফের দাদা, আর তাদের পরিবারের আরও কয়েকজন আত্মীয়। সবার মুখে চাপা গম্ভীরতা, যেন ভারী কোনো সিদ্ধান্ত এসে ঘরের বাতাসকেই থমথমে করে তুলেছে। কিন্তু নুহার দৃষ্টি আটকে গেল সোফার একপাশে বসে থাকা মেয়েটার দিকে। নিশি, নববধূর বেশে, গাঢ় লাল রঙের কাজ করা শাড়ি, হাতে চুড়ি, কানে দুল, সাজসজ্জার বাহুল্যে চকচক করছে, অথচ মুখটা বিবর্ণ। নিশির চোখ দুটো শূন্য, একদম ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে, যেন শরীরটা এখানে বসে আছে কিন্তু মনটা বহু দূরে কোথাও হারিয়ে গেছে। তার ঠিক পাশেই বসে আছে আরাফ। নুহার মনে হলো এখানে কিছু একটা ঠিক নেই। এই মুহূর্তে দরজার কাছে এসে দাঁড়ালো সালমান, পা যেন জমে গেল মাটিতে। নিশিকে এই অবস্থায় দেখে বুকের ভেতর একটা ধাক্কা উঠে এলো। নিশির সেই নিঃশ্বাস দৃষ্টি, এই সাজসজ্জা, আরাফের পাশে ওর বসে থাকা, সবকিছুতেই যেন একটা অদৃশ্য অস্বাভাবিকতা লুকিয়ে আছে। চারপাশে থমথমে পরিবেশের মধ্যে রফমিরের গম্ভীর কণ্ঠ শুনতে পাওয়া গেল, ওই তো নুহা, আহির, তোমরা এসেছো, এদিকে এসো। নুহা ধীরে ধীরে এগিয়ে গেল। বুকের মধ্যে একটা অজানা আশঙ্কা মাথা তুলে চিৎকার করতে যাচ্ছে, তবুও মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করল। আঙ্কেল, একটু বলবেন কি এখানে কি হচ্ছে? নিশি এইভাবে আর আরাফের পাশে? কথা শেষ করতে পারল না নুহা। গলার ভেতর কিছু একটা দলা পাকিয়ে উঠল। নিশির এই সাজসজ্জা দেখে সে যা ভাবছে সেটা যদি সত্যি হয়। রফমির খানিকক্ষণ নীরব থেকে গলা খাকারি দিয়ে বললেন, তুমি যা ভাবছো ঠিক তাই, নিশির সঙ্গে আরাফের বিয়ে হয়েছে। বিস্ফোরণ ঘটল যেন। নুহার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। বিয়ে? নিশি আর আরাফের? রফমির ধীর কণ্ঠে বললেন, আমি জানি তোমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, আমাকে ক্ষমা করবে, তবে এটা নিশির পূর্ণ সম্মতিতেই হয়েছে। আর যতই হোক, ও তো আমারই মেয়ে, এই সিদ্ধান্তে ওর কোনো ক্ষতি হবে না, আমি নিশ্চিত করে এটা করেছি।
নুহা আর কিছু শুনতে পারছিল না। কানের ভেতর এক ধরনের ভো ভো শব্দ বাজতে লাগলো। নিশির এই ফাঁকা দৃষ্টি, মুখের অব্যক্ত কষ্ট, সব মিলিয়ে কিছু একটা যেন ভয়ানক রকম ভুল লাগছিল। ঘরের ভেতর এক ধরনের চাপা গুঞ্জন, কথাবার্তা চলছে, কিন্তু সালমানের কানে যেন কিছুই স্পষ্ট হচ্ছে না। সব শব্দ মিলেমিশে একটা অস্পষ্ট গুঞ্জনে পরিণত হয়েছে। আফতাব চৌধুরীর ভারী গলা কানে এলো ঠিকই, কিন্তু সেই কথাগুলো যেন বহু দূর থেকে আসে। মা, তুমি তো আমার মেয়ের মতো। আমাদের সমাজে একটা সম্মান আছে। অনন্যা কী কারণে এরকম কাজ করলো জানি না, কিন্তু এতে আমাদেরও মান সম্মান জড়িয়ে আছে। নিশিকে দেখে আমি রউফকে প্রস্তাব দিয়েছিলাম নিশিকে আমার ছেলের বউ করার। আমার ছেলেকে তো তুমি চিনো, নিশি আমাদের বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। সালমান শুনেছে, কিন্তু বুঝতে পারছে না, কিংবা বুঝতে চাচ্ছে না। মস্তিষ্কের সমস্ত কাজ থেমে গেছে। চোখের সামনে বসে আছে নিশি, লাল শাড়িতে, হাতে চুড়ি, কপালে টিপ, সাজসজ্জায় বধূর রূপ। তবু সেই চেনা মুখটা আজ অচেনা লাগছে। ওর নিশি অন্ধকারও পাশে বসে আছে, বউ হয়ে। শ্বাস যেন আটকে আসে, বুকের ভেতর একটা অদৃশ্য শিলাস্তম্ভ চেপে বসেছে। নিশির চোখের দিকে তাকিয়ে সালমান দেখতে পেল শূন্যতা, একেবারে খালি, প্রাণহীন। অথচ সেই মুখটাই তো ছিল সালমানের আনন্দের উৎস। এই চোখেই তো কত ভালোবাসার ভাষা পড়েছে সে। অভিমানের ঝিলিক দেখলেই বুকের ভেতর এক ধরনের অস্থিরতা নিয়ে সে ছুটে গিয়েছিল কতবার। সেই নিশি আজ তার নয়। নিশির জীবনে সালমান নেই। এই সত্যটা মাথার মধ্যে বাঁচতে থাকলো। সালমান নেই। মাথার ভেতর ঝাপসা হয়ে সবকিছু ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ খুব করে মনে পড়ল সেই সন্ধ্যাটার কথা, যেদিন নিশি লালচে শাড়ি পরে সালমানের সামনে দাঁড়িয়েছিল। ঠোঁটের কোণায় হাসি, চোখে দুষ্টুমির ঝিলিক। তখন এক ঝলক কল্পনায় সালমান ভেবেছিল, এই সাজ যদি একদিন তার জন্য হয়, তার নামে যদি এই চুড়ি, এই শাড়ি, এই আলতা রাঙা পা হয়, তাহলে কেমন লাগবে। সেই স্বপ্নের সাজ আজ সত্যি হলো, কিন্তু সাজটা সালমানের জন্য নয়। মনে হলো বুকের ভেতর কেউ এক মুঠো করে তার হৃৎপিণ্ডটা চেপে ধরে আছে। নিশির পাশে বসে থাকা আরাফকে দেখে অদ্ভুত এক হাহাকার ছুড়ে গেল তার মনের গহীন থেকে। এই স্বাস্থ্য আমার জন্য ছিল নিশি। এই লাল শাড়ি, এই গহনা, এই আলতা, স্বপ্নে তোমাকে আমি এভাবেই তো দেখেছিলাম। তবে কেন অন্য কারো পাশে বসে আছো তুমি? সালমান চোখ নামিয়ে নিল। নিশি তো আছে, নিশির হাসিও হয়তো ফিরবে একদিন, নিশির জীবনও চলবে, কিন্তু সেই জীবনের কোনো কোণে সালমান নেই। হয়তো কোনোদিন নিশি আরাফের পাশে সত্যিকারের হাসি মুখে বসে থাকবে, আর সেই হাসির গল্পে সালমানের নামও থাকবে না। সালমান নেই। নিশি চোখ তুলে তাকাতেই দরজার পাশে স্থির দাঁড়িয়ে থাকা সালমানকে দেখল। তার দৃষ্টি গভীর, চুপচাপ, অথচ সেই নীরবতার ভেতর এক অনুচ্চারিত আর্তনাদ, অভিমান, বিস্ময়, বেদনা, আর একটা প্রশ্ন, কেন? সেই প্রশ্নটাই নিশির বুকের ভেতর বাজল যেন ঝনঝন করে। চোখ নামিয়ে নিল সে তড়িঘড়ি করে, যেন চোখাচোখি হয়ে গেলে তার সমস্ত লুকিয়ে রাখা অপরাধ, সমস্ত আত্মগ্লানি ফাঁস হয়ে যাবে। মনে হলো সালমানের সামনে দাঁড়িয়ে নেই শুধু, দাঁড়িয়ে আছে নিজের বিভাগী হৃদয়ের সামনে, যে হৃদয়কে সে নিজেই টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়েছে। মনের ভেতর কোথাও প্রতিদ্বন্দ্বিত হতে লাগলো সেই তিনটি শব্দ, কবুল, কবুল, কবুল। প্রতিটি উচ্চারণ যেন তার বুক চিরে বয়ে গিয়েছে। মনে হয়েছিল সেই মুহূর্তে নিজের হাতেই সে নিজের স্বপ্নের শেষ পাথরটা মাথার উপর ফেলে দিয়েছে। বিয়ের সময় ঘরের ভিড়, আত্মীয়দের কথাবার্তা, সব ঝাপসা হয়ে গিয়েছিল তখন। সেই কুয়াশার ভেতর থেকে শুধু একটা মুখ স্পষ্ট হয়ে উঠেছিল বারবার, সালমান। প্রতিটি কবুল উচ্চারণের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল কেউ যেন কানে কানে বলে যাচ্ছে, এই শেষ নিশি, আজ থেকে তুমি আর সালমান কখনো এক হবে না। আজ দরজার ওপাশে দাঁড়িয়ে সেই কথাটাই যেন চোখ দিয়ে বলে গেল সালমান। নিশি অনুভব করল সে অপরাধী, শুধু সালমানের কাছে নয়, নিজের কাছেও। সে বিশ্বাসঘাতক, নিজের ভালোবাসার, নিজের স্বপ্নের, নিজের আশাগুলোর। আজ সে কারো স্ত্রী, সে আজ অন্য কারো ঘরণী। অথচ এই সংসারের স্বপ্ন তো সে দেখেনি কখনো। যে মানুষটার হাত ধরে জীবন কাটানোর স্বপ্ন সে দেখেছিল, সে তো দরজার ওপাশে দাঁড়িয়ে, একজোড়া ভেঙে পড়া চোখ নিয়ে। সালমান আজ অতীত। এই সত্যি তীরের ফলার মতো এসে বিদ্ধ নিশির বুকের গভীরে। সে কি বলবে? আমি তো চাইনি এমনটা হোক সালমান। নাকি বলবে, আমি তো আপনাকে সত্যিই ভালোবেসেছিলাম, বিশ্বাস করুন আমায়।
না, কিছুই বলা যাবে না। এই দাম্পত্যের বেড়াজালে বন্দী হয়ে ভালোবাসার নাম উচ্চারণ করা মানে পাপ। আজ থেকে সালমানের নাম মনে পড়লেই গোনাহ হবে। আজ থেকে সালমান সত্যি শুধু স্মৃতি, আর সেই স্মৃতি ছুতে গেলেই হাত পড়ে যাবে। মনের গোপন কোণে হয়তো ভালোবাসা চিরকাল অক্ষত থাকবে, কিন্তু তা কেবলই পাথরের মতো নির্বাক নিস্তব্ধ, স্পর্শ করলে রক্ত ঝরবে। নিশি বুঝে গেল এই দুঃসহ শূন্যতা, বুকের ভেতর লুকিয়ে রাখা মৃত্যু, এই তীব্র দাহ নিয়ে তাকে বাকি জীবন বেঁচে থাকতে হবে। তার মুখে হাসি থাকবে, সংসারের কথা থাকবে, সম্পর্কের দায় থাকবে, কিন্তু সেই হাসির আড়লে চিরকাল দগ্ধ হবে তার বুকের গভীরতম অনুভূতি। কারো তো বোঝার সুযোগ থাকবে না, কেউ তা জানতে পারবে না। নুহা সামনের দিকে এক পা বাড়িয়ে এগিয়ে গেল। চারপাশে মানুষের কোলাহল, হাস্যোজ্জ্বল মুখ, আনন্দ, সবকিছুই স্পষ্ট, অথচ তার কাছে যেন কোনো শব্দই ঠিকভাবে পৌঁছচ্ছে না। সবকিছু কেমন আবছা লাগছে, কেমন অস্পষ্ট। বুকের ভেতর এক অজানা শূন্যতা, যেন একটা অদৃশ্য ভার। নিশিকে আজ নতুন পরিচয়ে বিদায় জানাতে হবে। এই বাস্তবতাটা কিছুতেই মেনে নিতে পারছে না নুহা। এতদিন যে বোন তার পাশে ছিল, এক ছাদের নিচে একই আলো বাতাসে বেড়ে উঠেছে, সে আজ অন্য এক পৃথিবীর মানুষ হয়ে যাবে। এই পরিবর্তন এত দ্রুত, এত নিঃশব্দে ঘটে গেল যে নুহা ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। সামনে দাঁড়িয়ে থাকা আফতাব চৌধুরীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল,